ওয়েলকাম ব্যাক টু সুভাষিস ক্লাসরুম। আবারও আমরা শুরু করতে চলেছি মাধ্যমিক 2025 এর প্রস্তুতি পর্ব, যেখানে তোমাদের প্রত্যেকের টেস্ট পরীক্ষা কমপ্লিট। এবার তোমরা প্রস্তুত মাধ্যমিক পরীক্ষার জন্য। আজকে আমরা এই ক্লাসে জৈব রসায়ন থেকে টেস্ট পেপার সলভ করব। যে সমস্ত কোশ্চেনগুলো টেস্ট পেপারে ইম্পর্টেন্ট এবং বিভিন্ন স্কুলে বারংবার এসছে, সেটা এবিটিএ বা ডব্লিউবিএইচএ বা ডব্লিউবিটিএ বা মধ্যশিক্ষা পর্ষদের যে কোনো টেস্ট পেপার থেকে যেই কোশ্চেনগুলো বারবার এসছে, সেই কোশ্চেনগুলো আজকে তোমাদের সামনে তুলে ধরবো এবং সেগুলো সলভ করব। ঠিক আছে, চলো দেখো। ফার্স্ট কোশ্চেনটা দেখো, ব্রোমিনকে কার্বন টেট্রাক্লোরাইড বা CH_Cl এর দ্রবীভূত করে ওই দ্রবণের মধ্যে ইথিলিন গ্যাস চালনা করলে কি ঘটবে? বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া এবং বিক্রিয়ার সমীকরণ দাও। ঠিক আছে, এই কোশ্চেনটা এইভাবে কোশ্চেন করতে পারে, বা এই কোশ্চেনটা ইথিলিনের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ায় কি ঘটবে সেটাও বলতে পারে। এছাড়াও আরেকটা কি করতে পারে, বলবে ইথিলিন থেকে বা ইথিলিনের ওপর ব্রোমিন মেশালে বা ব্রোমিন দ্রবণে যোগ করলে সেই দ্রবণের বর্ণ কিরূপ পরিবর্তন হবে, এটাও বলতে পারে। কোশ্চেনটাকে তিনভাবে বলতে পারে, একই উত্তর হবে। কি করবে সেটা একবার দেখে নাও। কি বলেছে, প্রথমেই ইথিনের সংকেত কি? CH2 ডবল বন্ড CH2। ঠিক আছে, বলছে এইটা CCl4 বা CH_Cl3 সঙ্গে ব্রোমিনের বিক্রিয়া করতে বলেছে। ঠিক আছে, এইটা তোমাকে এই কোশ্চেনটা দিয়ে বলবে এ বার করো। ঠিক আছে, এটাও বলতে পারে। আর এক লাইনে তোমাকে যেরকম কোশ্চেন ছিল সেটাও বলতে পারে। এছাড়া বলবে ব্রোমিন দ্রবণের ওপর ইথিলিন গ্যাস যদি চালনা করি তাহলে চাক্ষুষ কি পরিবর্তন হবে, অর্থাৎ আমি সঙ্গে সঙ্গে কি পরিবর্তন দেখতে পাবো এবং তার রাসায়নিক বিক্রিয়াটা কি হবে এবং এটা কি ধরনের বিক্রিয়া। তাহলে বুঝতে পারলে কি কি টাইপের কোশ্চেন হয়। কোশ্চেনের এখন ভ্যারাইটি চেঞ্জ করছে, তাহলে তোমাকে সব রকম ভাবে প্রস্তুত থাকতে হবে কিভাবে তুমি কোশ্চেনগুলো করবে। ঠিক আছে, চলো। কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে ব্রোমিন দ্রবণে যদি আমরা ইথিলিন গ্যাস চালনা করি, ঠিক আছে, এই বিক্রিয়াটাকে আমরা বলি ব্রোমিনেশন বিক্রিয়া। ঠিক আছে, ব্রোমিনের সঙ্গে যখনই বিক্রিয়া হবে, সেটা ডবল বন্ড হোক বা ট্রিপল বন্ড হোক, একটা করে বন্ড ভাঙবে এবং যেখান থেকে বা যে দুটো কার্বন থেকে বন্ড ভাঙছে সেই দুটো কার্বনে দুটো ব্রোমিনের একটা একটা করে লাগবে। ক্লিয়ার? ব্রোমিনেশন বিক্রিয়ায় অসম্পৃক্ত কার্বন অর্থাৎ আমাদের ট্রিপল বন্ড এবং ডবল বন্ড থেকে একটা করে বন্ড ভাঙবে। যে দুটো কার্বন থেকে বন্ডটা ভাঙছে সেই দুটো কার্বনে আমাদের ব্রোমিন এর প্রবেশ হবে। ঠিক আছে, অর্থাৎ এই ব্রোমিনের একটা ব্রোমিন এই কার্বনের সঙ্গে আর একটা ব্রোমিন এই কার্বনের সঙ্গে লাগবে। হবে কি আমাদের CH2, এখানে একটা Br, ডবল বন্ডের জায়গায় কি হবে সিঙ্গেল বন্ড, কারণ বন্ড ভেঙে গেছে, আর একটা হবে এই কার্বনের সঙ্গে একটা Br। ঠিক আছে, ক্লিয়ার? অর্থাৎ এ মৌলটা হবে আমাদের এইটা। ঠিক আছে, এ মৌলটা হবে কি এইটা। ঠিক আছে, আচ্ছা, এর নামও জিজ্ঞাসা করে, তাই তো? এর নাম হচ্ছে ইথিলিন ডাইব্রোমাইড। ঠিক আছে, এটার নাম হচ্ছে ইথিলিন ডাইব্রোমাইড। ঠিক আছে, এবার এখান থেকে কোশ্চেনগুলো আস্তে আস্তে করে সলভ করি। প্রথমেই যখন ইথিলিন গ্যাস এই ব্রোমিন দ্রবণে চালনা করা হবে, এই ব্রোমিনের যে রং হচ্ছে লাল বর্ণ। ঠিক আছে, ব্রোমিন যে জলীয় দ্রবণ তার বর্ণ হচ্ছে লাল বর্ণ। যখনই এই ব্রোমিন দ্রবণে আমাদের ইথিলিন গ্যাস আমাদের দেওয়া হবে, তখন এই দ্রবণের যে লাল বর্ণ কি হবে, বর্ণহীন হবে। কি হবে?
লাল বর্ণের যে ব্রোমিন দ্রবণ সেটা হবে কি বর্ণহীন। ক্লিয়ার? উৎপন্ন যৌগের নাম কি ইথিলিন ডাইব্রোমাইড। বিক্রিয়াটা তোমরা দেখতেই পাচ্ছ, ইথিলিন ডাইব্রোমাইড। কি হলো, এখান থেকে একটা জাস্ট বন্ড ভাঙবে। এটা যদি ট্রিপল বন্ড থাকে, তোমাদেরকে আরেকটা কোশ্চেন বলে দিই, যদি এটা থাকতো CH ট্রিপল বন্ড CH, এখানেও CCl4 এর উপস্থিতিতে ব্রোমিনেশন বিক্রিয়া করলে কি হবে, একটা করে বন্ড ভাঙবে। তার জায়গায় এই কার্বনের সঙ্গে একটা ব্রোমিন, এই কার্বনের সঙ্গে একটা ব্রোমিন। ক্লিয়ার? তাহলে হবে কি CH হয়েছে ডবল বন্ড CH, এখানে একটা Br, এখানে একটা Br। তোমাদের কৌতূহল থাকতে পারে না, স্যার Br গুলো একটা এদিকে লিখলে আর একটা এদিকে লিখলাম কেন, বা আমি একটাকে দুটোকে উপরে রাখতে পারতাম, দুটোকে নিচে রাখতে পারতাম, এরকম করে হয় না। যার এইখানে এই যে স্ট্রাকচারগুলো অর্থাৎ ব্রোমিন যেটা লাগে, এই স্ট্রাকচার বা গঠনটা এইভাবে হয়। এটা হচ্ছে সঠিক যে সাজানো, এইভাবেই আমাদের লিখতে হয়। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে ব্রোমিনেশন বিক্রিয়ায় বন্ড ভাঙে, যে দুটো কার্বন থেকে বন্ড ভাঙছে সেই দুটো কার্বনে একটা করে ব্রোমিন লাগবে। এইটা জানলে মোটামুটি তোমরা এই কোশ্চেনটা করতে পারবে। ঠিক আছে, আচ্ছা এবার প্রশ্ন বলেছিল এটা কি ধরনের বিক্রিয়া। দেখো এখানে একটা বন্ড ভাঙছে এবং দুটো ব্রোমিনের সংযোগ হচ্ছে, তাই তো? এই বিক্রিয়াটাকে আমরা বলি যৌথ বিক্রিয়া। কি বিক্রিয়া? যৌথ বিক্রিয়া। ক্লিয়ার? তাহলে বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া? যৌথ বিক্রিয়া। বিক্রিয়ায় কি হবে, লাল বর্ণের ব্রোমিন দ্রবণ কি হবে, বর্ণহীন হবে। বিক্রিয়া উৎপন্ন আমাদের মৌলের নাম কি, আমাদের এই যে কোশ্চেনটা ছিল ইথিলিন ডাইব্রোমাইড। ঠিক আছে, দুটো আছে বলে ডাইব্রোমাইড লিখেছি। যদি আবার ব্রোমিন যোগ করা হয়, অর্থাৎ এইটার সঙ্গে যদি আমরা যোগ করি, তখন আবার কি আমাদের ডাই জায়গা হবে আমাদের টেট্রা হয়ে যাবে, টেট্রা ব্রোমাইড হবে। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে ব্রোমিনেশন বিক্রিয়ায় একটা করে বন্ড ভাঙে, যে দুটো কার্বনের থেকে বন্ড ভাঙছে সেই দুটো কার্বনে আমাদের ব্রোমিন অ্যাড হয়। ক্লিয়ার? চলো দেখো পরবর্তী কোশ্চেন দেখো, WBH টেস্ট পেপার 2025-এর একটা স্কুলের কোশ্চেন বলেছে সামান্য গাঢ় H2SO4 এর উপস্থিতিতে যদি ইথানলের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়াটি করা হয় তাহলে কি ঘটবে, সমীকরণ সহ লেখো। ঠিক আছে, এই কোশ্চেনটাকে বলা হয় বা এই কোশ্চেনটাকে আরও একভাবে বলে এস্টারিফিকেশন বিক্রিয়া কি। ঠিক আছে, বা আরও একভাবে বলবে আমাদের অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিডের সাথে ইথানলের যোগ করব H2SO4 এর উপস্থিতিতে। ঠিক আছে, এখানে ফাইনাল প্রোডাক্ট কি হবে সেটা তোমাকে লিখতে হবে। তাহলে তিনভাবে কোশ্চেন পড়ে, যেটা কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ এভাবে পড়ে, এস্টারিফিকেশন বিক্রিয়া দিয়েও পড়ে, আর ডাইরেক্ট এইভাবে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত দিয়ে তোমাদের করতে বলে। ঠিক আছে, আমি সংকেত এখনো লিখিনি। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত তোমরা কমেন্টে জানো, আমি এখানে লিখে দিচ্ছি। দেখো CH3COOH, তাই তো? তোমরা এভাবে লিখতে পারো, একদম ডাইরেক্ট লিখতে পারো CH3COOH। ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিডের সাথে ইথানল, স্যার এটা কি করে জানবো? যারা ইউপ্যাক নাম করেছো তারা অবশ্যই জানো ইথানলের সংকেত কি হবে। ঠিক আছে, ইথানল দুটো কার্বন, ঠিক আছে, CH3CH2 আর হচ্ছে নলের জন্য OH। ঠিক আছে, অর্থাৎ C2H5। তুমি এটাকে এভাবে লিখতে পারো C2H5OH। ক্লিয়ার? ঠিক আছে, এর সঙ্গে কি বলেছে, এর H2SO4 এর সাপেক্ষে তোমাকে বিক্রিয়া ঘটাতে বলেছে, কি ঘটবে এইটাই তোমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, চলো এই বিক্রিয়াতে, ঠিক আছে, এই বিক্রিয়াতে কি হয়, অ্যাসিটিক অ্যাসিডে থাকা, ঠিক আছে, ওই অ্যাসিড গ্রুপে থাকা H গ্রুপটা এখান থেকে, Hটা এখান থেকে বেরিয়ে যায়। ঠিক আছে, এবং তার জায়গায় C2H5 গ্রুপ অর্থাৎ ইথানলের যে আমাদের ইথাইল গ্রুপটা, C2H5 এর যে গ্রুপ ইথাইল গ্রুপ, ঠিক আছে, এই ইথাইল গ্রুপটা অর্থাৎ C2H5 গ্রুপটা কি হয়, এন্ট্রি করে কার, এই H এর জায়গায়। কি বললাম,
অ্যাসিটিক অ্যাসিডে থাকা COOH এর এইচটা এখান থেকে বেরিয়ে যায়, তার জায়গায় C2H5 এন্ট্রি হয়, অর্থাৎ C2H5 বসে এবং OH আর H মিলে কি উৎপন্ন করে, জল উৎপন্ন করে। তাহলে অ্যাকচুয়াল কি হলো, তাহলে CH3 COOH এর পরিবর্তে হবে কি C2H5 প্লাস জল। ঠিক আছে, ঠিক আছে। এর নাম হচ্ছে কি ইথাইল অ্যাসিটেট, এর নাম হচ্ছে ইথাইল অ্যাসিটেট। ঠিক আছে, ইথাইল অ্যাসিটেটের সঙ্গে কি উৎপন্ন করে, জল উৎপন্ন করে। আর এই বিক্রিয়াটাকে আমরা বলি এস্টারিফিকেশন বিক্রিয়া, এস্টারিফিকেশন বিক্রিয়া হয়েছে। অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিডের সাথে ইথানলের বিক্রিয়া H2SO4 এর উপস্থিতিতে আমাদের ইথাইল অ্যাসিটেট উৎপন্ন হয়, সঙ্গে জল উৎপন্ন হয়। এই টোটাল বিক্রিয়াকে বলা হয় এস্টারিফিকেশন বিক্রিয়া। ঠিক আছে, এই এস্টারিফিকেশন বিক্রিয়াতেও বলে, তোমাকে এই কোশ্চেনটায় 3 ভাবে বলে, একই রকম উত্তর হবে, যা পড়বে এভাবে লিখতে হবে। আর যদি বলে কিভাবে পড়লো, তাহলে তোমরা যেটা বিক্রিয়া করেছো সেটা লিখে দেবে। তাহলে কিভাবে লিখবে, H2SO4 এর উপস্থিতিতে অ্যাসিটিক অ্যাসিড পাশে সংকেত দিলে, অ্যাসিটিক অ্যাসিডের সংকেত দিলে, সঙ্গে ইথানলের বিক্রিয়ায় C2H5OH এর বিক্রিয়ায় আমাদের ইথাইল অ্যাসিডের উৎপন্ন হয়, সংকেত দেবে পাশে, সঙ্গে জল উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে আমরা বলি এস্টারিফিকেশন বিক্রিয়া। ঠিক আছে, বা এস্টার তৈরির বিক্রিয়া। এই কথাটাই লিখবে। ঠিক আছে, আর যদি ভালো করে পারো আগে লিখে দেওয়ার পর তারপর বিক্রিয়াটা করবে, নাহলে নিচে আগে বিক্রিয়া করবে, উপরে লেখার জন্য জায়গা রাখবে, তারপর আমাদের বিক্রিয়া করার পর লিখবে। ঠিক আছে, আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে এখানে এই বিক্রিয়াটা আরও একভাবে পড়ে, অন্য একটা কোশ্চেন দিয়ে পড়ে, ওই ইথাইল অ্যাসিড বা ইথানল দিয়ে, ইথানলের পরিবর্তে যদি আমরা কোনো ধাতব কার্বনেট বা ধাতব হাইড্রোক্সাইড হয়, তাহলে সেখানেও একই রকম বিক্রিয়া ঘটে। দেখো ব্যাপারটা কি, COOH এর সাথে যদি আমরা অ্যালকোহলের বিক্রিয়া করাই, যেমনটা হচ্ছে ঠিক একই বিক্রিয়ায় যদি আমরা কোনো ধাতুর হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাই, সোডিয়াম হাইড্রোক্সাইড বা ধাতুর কার্বনেটের বিক্রিয়া করাই, সেখানেও একই রকমের বিক্রিয়া আমরা দেখতে পাই। কি রকম হয় দেখে নাও ব্যাপারটা। এখানে এই সোডিয়ামটা ধাতুটা এই H বেরিয়ে গেলে তার জায়গায় এই সোডিয়ামের এন্ট্রি হবে। ঠিক আছে, আর এই H আর এই OH যুক্ত হয়ে কি উৎপন্ন করবে, জল উৎপন্ন করবে। তাহলে অ্যাকচুয়াল কি হলো, CH3COONA, এর নাম কি, সোডিয়াম অ্যাসিটেট। সোডিয়াম যুক্ত হয়েছে বলে সোডিয়াম অ্যাসিটেট, ইথাইল যুক্ত হয়েছে বলে ইথাইল অ্যাসিটেট, ম্যাগনেসিয়াম যুক্ত যদি হয় তাহলে ম্যাগনেসিয়াম অ্যাসিটেট। ক্লিয়ার, নাম ক্লিয়ার, সঙ্গে কি উৎপন্ন হবে, জল হয়েছে। আর যদি ধাতব কার্বনেট যুক্ত হয় তখন কি হবে, একই রকম ভাবে এখানে এন্ট্রি করবে, তাহলে কি হবে CH3COONA সঙ্গে, অর্থাৎ সোডিয়াম অ্যাসিটেট উৎপন্ন হবে, সঙ্গে CO3 ভেঙে কি হবে, কার্বন ডাইঅক্সাইড CO2 হয়েছে, আর সঙ্গে কি উৎপন্ন হবে, আমাদের জল উৎপন্ন হবে। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এই কোশ্চেনটা তোমরা তো দেখলে, সঙ্গে এর যে দুটো রিলেটিভ কোশ্চেন হয় সেটাও তোমরা দেখতে পেলে। ঠিক আছে, যদি কোনো ধাতব অক্সাইড হাইড্রোক্সাইড সঙ্গে বিক্রিয়া করা হয় অ্যাসিটিক অ্যাসিডের, বা ধাতব বাইকার্বনেটের বিক্রিয়া করা হয়, একই রকম ভাবে যদি কার্বনেট হয় তাহলে এক্সট্রা করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। ঠিক আছে, আর যদি ধাতব অক্সাইড উৎপন্ন হয় তাহলে ধাতব অ্যাসিটেট উৎপন্ন হবে, ধাতব অ্যাসিটেট উৎপন্ন হবে। যদি সোডিয়াম হয় তাহলে সোডিয়াম অ্যাসিটেট, ম্যাগনেসিয়াম হলে ম্যাগনেসিয়াম অ্যাসিটেট, লিথিয়াম হলে লিথিয়াম অ্যাসিটেট। ক্লিয়ার, ক্লিয়ার। চলো দেখো পরের কোশ্চেনটা দেখো, আমাদের WBT এর মাধ্যমিক টেস্ট পেপার 2025 185 পেজ নম্বর, ABC চিহ্নিতকরণ করো, যেখানে ইথানলের সঙ্গে গাঢ় H2SO4 এর বিক্রিয়া 170 ডিগ্রি উষ্ণতায় এ পাওয়া যাবে, এ থেকে ব্রোমিনেশন করতে হবে বি পাওয়া যাবে, আবার এ থেকে প্ল্যাটিনাম এবং হাইড্রোজেন দিলে আমাদের সি পাওয়া যাবে। এ, বি এবং সি তোমাকে শনাক্তকরণ করতে হবে।
ঠিক আছে, চলো এই কোশ্চেনগুলো খুব সহজেই আমরা করতে পারবো। এইটাকে আমরা রূপান্তর বলে থাকি ক্লাস 11-এর অধ্যায়ে। দেখো ব্যাপারটা কি, গাঢ় H2SO4 এর উপস্থিতিতে আমাদের ইথানলের বিক্রিয়ায় 170 থেকে 200 ডিগ্রি উষ্ণতা, কোনো কোনো বইতে 170 পাবে, কোনো কোনো বইতে 200 পাবে, একদম রেঞ্জ লিখে দিচ্ছি। 170 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি উত্তপ্ত করা হয় গাঢ় H2SO4 এর উপস্থিতিতে, তাহলে কি ঘটে এখান থেকে ভালো করে শুনবে। এখানে ব্যাপারটা, যে কার্বনের সঙ্গে OH গ্রুপ লেগেছিল সেই কার্বন থেকে OH গ্রুপ বেরিয়ে যায়, ঠিক আছে, এবং যে কার্বনের সঙ্গে OH গ্রুপ লেগেছিল ঠিক তার আগের কার্বন থেকে H বেরোয়। কি বললাম, অ্যালকোহল গ্রুপ লেগে থাকা কার্বন থেকে OH গ্রুপ বেরোবে এবং অ্যালকোহল গ্রুপ লেগে থাকা কার্বনের ঠিক আগের কার্বন থেকে হাইড্রোজেন বেরিয়ে যাবে। দেখো আরেকটা উদাহরণ দিই, CH3 CH2 CH2OH, এটা কি প্রোপানল। তাহলে এই একই রকম বিক্রিয়া, এখান থেকে OH বেরোবে, ঠিক এর আগের কার্বন থেকে হাইড্রোজেন বেরোবে, এখান থেকে বেরোবে না। বোঝা গেল? ক্লিয়ার? চলো, বেরোলে কি হবে, এখান থেকে OH বেরোলে কি থাকছে, CH থাকছে, আর এখান থেকে H বেরোলে কি থাকছে, CH থাকছে। কার্বনে কটা হাত, দুটো, চারটে হাত, দুটো ছিল, দুটো বাকি ছিল। কি হবে, CH2 ডবল বন্ড CH2, এর নাম কি, এর নাম ইথিলিন বা ইথিন, ইথিলিন বা ইথিন। ক্লিয়ার? তাহলে আমাদের এ যে মৌলটা আমরা পাবো সেটাই হচ্ছে আমাদের ইথিলিন বা ইথিন। ঠিক আছে, এবার আসি, এই একই বিক্রিয়ায় অন্য কয়েকটা জিনিস আমরা যদি এখানে প্রয়োগ করি, সেম ইথানল থেকে আমরা ইথিলিন পাবো। তাহলে এই কোশ্চেনগুলো একটা দেখে নিই কি হয়। এই ইথানলের সঙ্গে যদি আমরা Al2O3 অর্থাৎ বক্সাইট বা অ্যালুমিনিয়াম অক্সাইড যদি ব্যবহার করি, 350 ডিগ্রি উষ্ণতা আমরা যদি ব্যবহার করি, সেখান থেকে আমরা ইথিলিন বা ইথিন পাবো। তাহলে এই জিনিস তো মনে রাখলে কোশ্চেন অনুযায়ী সঙ্গে এটাও তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এটা 1 নম্বর গেল, এটা 2 নম্বর। সঙ্গে আরো দিচ্ছি, দাঁড়াও, আর একটা জিনিস এখানে কি করা হয় বলছে, এখানে যদি আমরা সোডামাইট NaNH2 যদি আমরা ব্যবহার করি, সেখানেও আমাদের ইথিলিন উৎপন্ন হয়। ঠিক আছে, এছাড়াও এটা 3 নম্বর। আর একটা, এখানে যদি আমরা তরল NH2 ব্যবহার করি, সেখান থেকে আমরা ইথিলিন পাবো। ঠিক আছে, এই তিনটে জিনিস ব্যবহার করলে একই রকম ভাবে, চারটে জিনিস ব্যবহার করলে গাঢ় H2SO4, অ্যালুমিনিয়াম অক্সাইড বা অ্যালুমিনা বা সোডামাইট বা তরল NH2, চারটে ক্ষেত্রেই আমাদের একই প্রোডাক্ট আমরা পাবো। তাহলে এইটা কোশ্চেন অনুযায়ী ছিল, এই তিনটে জিনিসও আমরা জেনে রাখবো। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এ তো পেলাম। এবার এ কে কি করেছে, বলেছে ব্রোমিনেশন করো, Br2CCl4 হয়েছে। দিলে কি হবে, ব্রোমিনেশন বিক্রিয়ায়, একটু আগেই বললাম ব্রোমিনেশন বিক্রিয়ায়, ঠিক এর আগের কোশ্চেনটাই বলেছিলাম, ব্রোমিনেশন বিক্রিয়ায় কি হয়, একটা করে বন্ড ভাঙে, যে দুটো কার্বন থেকে আমাদের বন্ড ভাঙছে সেই দুটো কার্বনে আমাদের কি লাগে, ব্রোমিন লাগে। করে দাও একইভাবে, এখান থেকে বন্ড ভাঙলো, তাহলে CH2 একটা সিঙ্গেল বন্ড হলো, বন্ড ভেঙে গেছে, আর যেখান থেকে বন্ড ভাঙছে যে দুটো কার্বন থেকে, সে দুটোতে আমাদের ব্রোমিন বসবে। এইভাবে লিখেছি, কারণ কি স্ট্রাকচারটাই এইভাবে হয়। তাহলে এইটাই আমাদের পেলাম কি, বি। এর নাম কি, ইথিলিন ব্রোমাইড। হয়েছে, নাম কি আমাদের ইথিলিন ডাইব্রোমাইড, তাই তো। তাহলে বি পেলাম।
এবার বলেছে এইটার সঙ্গে যদি আবার পিটি চূর্ণ প্লাস H2 বিক্রিয়া করাই তাহলে কি ঘটবে, তাই তো বলেছিলাম। এটা যদি পিটি চূর্ণ থাকে এটাও একই রকম বিক্রিয়া হবে, যদি পিডি প্লাস H2 থাকে সেটাও একই রকম বিক্রিয়া হবে, আবার যদি Ni প্লাস H2 থাকে সেখানেও একই রকম বিক্রিয়া হবে। প্লাটিনাম চূর্ণ, প্যালাডিয়াম চূর্ণ বা নিকেল চূর্ণ সঙ্গে হাইড্রোজেন যদি বিক্রিয়া ঘটায় সেম বিক্রিয়া হবে। তাহলে তিনটে জিনিসই মনে রাখবে। কি হয়, তিনটে জিনিসের যদি আমরা ব্যবহার করি যে কোনো একটা, তাহলে এখানেও সেম বন্ড ভাঙে এবং যে দুটো কার্বন থেকে বন্ড ভাঙছে সেই দুটো কার্বনে দুটো হাইড্রোজেন লেগে যায় একটা একটা করে। এই হাইড্রোজেন লেগে যাওয়াকে আমরা যেমন বলি যৌথ বিক্রিয়া, তেমন ব্রোমিন লেগে যাওয়াকে আমরা কি বলি, যৌথ বিক্রিয়া। তাহলে এটা একটা যৌথ বিক্রিয়া উদাহরণ। এটাও যেখানে দেখো এই বন্ড ভাঙলো তাহলে CH2 ছিল, এটা থাকলো CH2 হলো, সঙ্গে এর একটা হাইড্রোজেন এর একটা হাইড্রোজেন, অ্যাকচুয়াল কি হলো CH2 জায়গায় CH3, অর্থাৎ আমাদের ইথানল থেকে কি হলো ইথেন, ইথানল থেকে কি হলো ইথেন। এটাই হচ্ছে আমাদের সি। এই তিনটেই আমাদের শনাক্তকরণ করতে চাইছিল, ঠিক আছে। এইবার এই কোশ্চেনটাকে আরেকবার কি বলবে CH3 CH2OH কে আমাদের CH3 তে করতে হবে, অর্থাৎ ইথানল থেকে ইথেন করতে হবে। একই রকম ভাবে তোমাকে করতে হবে। প্রথমে কি করবে, এর সঙ্গে আমাদের এই চারটে যে কোনো একটার বিক্রিয়া তুমি ঘটাবে, ঠিক আছে। ডবল বন্ড পড়লো অর্থাৎ ইথিলিন উৎপন্ন হলো, সেখানে এই তিনটির মধ্যে যে কোনো একটাই দিলে তোমাদের ফাইনাল যে প্রোডাক্টটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। আশা করবো তোমাদের কোনো রূপ সমস্যা নেই, ঠিক আছে। কমেন্টে জানাও তোমাদের কোনো সমস্যা আছে কিনা। চলো পরের যে কোশ্চেনটা আমরা টেস্ট পেপার থেকে দেখবো সেই কোশ্চেনটা একবার দেখে নিই। একই রকমভাবে WBTA 2025 টেস্ট পেপার 187 বলছে কিভাবে পরিবর্তন করবে ইথানল থেকে CH3 অর্থাৎ আমাদের ইথেনল থেকে আমাদের CH2O CH3 করতে হবে এবং CH3COOH করতে হবে, ঠিক আছে। দেখো কোশ্চেনটা, ইন্টারেস্টিং কোশ্চেন। C2H5OH অর্থাৎ ইথানল থেকে কি বলেছে CH3 করতে হবে, CH2O CH2 করতে হবে, অর্থাৎ হয়েছে ডাই ইথাইল ইথার করতে হবে এবং আর কি করতে হবে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। এই তিনটে প্রোডাক্ট তোমাকে করতে হবে। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এইটা তো আমি একটু আগেই করালাম, এটা তুমি করতে পারবে, কিন্তু এই কোশ্চেনটা তোমাকে একটু ভালোভাবে করতে হবে। ক্লাস 11 এই কোশ্চেনটা আছে সেখানে তারা করবে, কিন্তু তোমাদের এই কোশ্চেনটা যদি দিয়ে দেয় তোমরা কিভাবে করবে একবার দেখে নাও। দেখো স্টেপ বাই স্টেপ করছি, দেখে নাও। এইটা প্রথমে এইটাই করি, C2H5OH এইটাকে আমি ভেঙে নিয়ে করছি যাতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে। এটাকে লিখছি CH3CH2OH ভাঙলাম, তাহলে C2H5 হলো, এখানে কি করতে বলেছে CH3 অর্থাৎ আমাদের ইথেন করতে বলেছে, ঠিক আছে। চলো প্রথমেই একটু আগেই বললাম এখানে তুমি কি দেবে, গাঢ় H2SO4 দিয়ে দাও প্লাস 170 থেকে 200 ডিগ্রি উষ্ণতা দাও, দিলে কি হবে এখান থেকে OH বেরোবে, ঠিক তার আগের কার্বন থেকে হাইড্রোজেন বেরিয়ে যাবে। তাহলে কি পড়ে থাকছে CH2 চারটে হাতে দুটো হাত বাকি আছে, ইথিলিন হয়ে গেল। এখান থেকে আমাদের কি দেব, প্লাটিনাম অথবা প্যালাডিয়াম অথবা নিকেল চূর্ণ হয়েছে, সঙ্গে প্লাস H2 দিলে কি হবে বন্ড একটা ভাঙবে, ঠিক এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন, এই কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন, তাহলে কি হলো CH2
2 ছিল কি হবে CH3 আর এখানে CH3 আর একটা বন্ড অলরেডি ভেঙে গেছে, তাহলে এইটা আমাদের পেয়ে গেছি। ক্লিয়ার? প্রথমটা গেল। সেকেন্ডটা বলেছিল এর সঙ্গে আমাকে কি করলে এইটা পাবো। ঠিক আছে, এর সঙ্গে কি করা হয়, আমাদের H2SO4 এর বিক্রিয়া ঘটাতে হয়। ঠিক আছে, সঙ্গে এখানে কি দেওয়া হয়, সঙ্গে আমাদের দেওয়া হয় C2H5OH হয়েছে, অর্থাৎ ইথানলের সঙ্গে H2SO4 এর বিক্রিয়া, অর্থাৎ H2SO4 এর সাথে সহিত আমাদের ইথানলের বিক্রিয়া, ইথানলের সঙ্গে 140 ডিগ্রি উষ্ণতা আমাকে অ্যাপ্লাই করলে কি হয় ব্যাপারটা একটু খুলে বলি। CH3 CH2OH, ঠিক আছে, আরেকটা এখানে দেখো আমি আরেকটা রিঅ্যাক্টর নিয়েছি, তাহলে এটা কি CH3 CH2OH হয়েছে, এদের দুজনে বিক্রিয়া ঘটাতে হয় হয়েছে, কার উপস্থিতিতে, H2SO4 এর উপস্থিতিতে 140 ডিগ্রি উষ্ণতায় ঘটালে কি হয় দেখো, দুটো দেখো সেম গ্রুপ, তাই তো, সেম গ্রুপের থেকে যে কোনো একটা থেকে OH বেরোবে, আর যেখান থেকে OH বেরোচ্ছে ঠিক তার আগে থেকে ওই OH এর H বেরোবে হয়েছে, আর দুজনে আমাদের প্রোডাক্ট বানিয়ে ফেলবে। এইটা আরো ভালো বুঝতে পারবে যদি আমি এভাবে লিখি, এইটাকে আরেকবার ঘুরিয়ে লিখছি, কিভাবে লিখছি, OH CH2 CH3, ঠিক আছে। দেখো এখান থেকে ধরো আমি ধরলাম এখান থেকে H বেরোচ্ছে আর এখান থেকে OH বেরোচ্ছে, তাহলে এই বন্ডটা এখানে লেগে যাবে, তাহলে কি হবে CH3 CH2O, আর ঠিক এখান থেকে OH বেরিয়ে গেছে, তাহলে এইটা পড়ে আছে, এটা লেগে যাবে এখানে CH2 CH3 হয়েছে। দেখো এটা কি ইথাইল গ্রুপ, তাহলে চলো এর নাম কি ডাই ইথাইল ইথার, ডাই ইথাইল ইথার, এইটা আমরা পাবো। এই ঘটনাটা ঘটবে যদি আমরা দুটো ইথাইল গ্রুপ ইথানল গ্রুপ সঙ্গে H2SO4 এর বিক্রিয়ায় 140 ডিগ্রি উষ্ণতা আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের এই ঘটনাটা ঘটবে। ক্লিয়ার করতে পারলাম ব্যাপারটা? হয়েছে, তাহলে এইটা গেল। আর একটা কি কোশ্চেন পড়েছে, এইটার সঙ্গে আমাদের CH3COOH বার করতে হবে। ঠিক আছে, তাহলে এটা কি করা হয়, এখানে দেখো এইটার সঙ্গে যদি আমরা, ঠিক আছে, এটার সাথে আমরা যদি আমরা কি দিই, যদি আমরা K2Cr2O7 প্লাস H2SO4 দিই, অথবা KMnO4 K2MnO4 এটা, নাহলে এটা যদি দেই, তাহলে আমাদের কি হয়, এখান থেকে OH গ্রুপ বেরিয়ে গিয়ে, ঠিক আছে, এখান থেকে OH গ্রুপ এই পুরো এই গ্রুপটা কি হয় বেরিয়ে যায়, তার জায়গায় COOH গ্রুপ বসে, তাহলে কি হবে CH3COOH হয়েছে। কি দেওয়া হয় বললাম, হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট হয়েছে, পটাশিয়াম ডাইক্রোমেট সঙ্গে H2SO4 হয়েছে, অথবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যা দিতে পারো সেখানে আমাদের এই প্রয়োগটা পাবো। কি হবে ঘটনাটা, OH গ্রুপটা যে কার্বনের সাথে লেগেছিল সেই কার্বনের গ্রুপ সহ OH গ্রুপটা বেরিয়ে যাবে এবং CH3 সঙ্গে লেগে যাবে আমাদের COOH গ্রুপ, অর্থাৎ আমাদের ইথানল গ্রুপ। তাহলে এই ছিল আমাদের কোশ্চেন। এই দুটো কোশ্চেন তোমরা হয়তো যে আমাদের কার্বন সংখ্যা বৃদ্ধি বা কার্বন সংখ্যা হ্রাস যদি করে থাকো, উর্জ বিক্রিয়া বা ভার্জ বিক্রিয়া, আর হচ্ছে আমাদের কোরিয়া সিনথেসিস, সেখানে হয়তো তোমরা দেখে থাকবে, কিন্তু এই ব্যাপারটা তোমাদের কাছে নতুন। ঠিক আছে, তোমরা তোমাদের টেক্সট বইতেও পাবে না বা কোনো সহায়িকা বইতেও পেতে নাও পারো। এটা একটা 11 একটা কোশ্চেন, ঠিক আছে, এটা তোমাদের যদি দিয়ে দেয় তাহলে তোমরা এইভাবেই করবে, একবার প্র্যাকটিস করে রাখবে, যাতে যদি পড়ে তাহলে তোমরা এই আনসারটা করতে পারবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এটাও তোমরা প্র্যাকটিস করে রাখবে। এ এবং বি, এটা WBTA মাধ্যমিক টেস্ট পেপার 2025 এর 192 পেজের একটা কোশ্চেন জৈব রসায়ন থেকে। এ এবং বি দুটি কার্যকারীমূলক সমবায়ব যাদের স্থূল সংকেত অর্থাৎ আণবিক সংকেত
C2H6O। এ মৌলটি সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করলেও বি একই অবস্থায় সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে না। এ এবং বি কে যুক্তি সহ শনাক্তকরণ করো। ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ কোশ্চেনটা হয়তো তোমরা অনেকেই অন্যভাবে জেনেছো বা অন্যভাবে পড়লে এই কোশ্চেনটা হয়তো করতে পারতে। এইভাবে যেহেতু কোশ্চেনটা দিয়েছে তোমরা করতে তোমাদের অনেকটা অসুবিধা হচ্ছে। দেখো কোশ্চেনটা খুবই ইজি একটা কোশ্চেন। স্থূল সংকেত বা আণবিক সংকেত কি দেওয়া আছে? C2H6O, তাই দেওয়া আছে। বলছে এখান থেকে যে দুটি আমরা সমবায়ব পাবো সেটা হচ্ছে এ এবং বি। ঠিক আছে, প্রথমে তোমার কাজ কি হবে? C2H6O থেকে যে দুটো আমরা কার্যকরী মূলক গঠিত সমবায়বতা যুক্ত আমরা যে দুটো আইসোমার পাই সেই দুটো আইসোমারকে আমাকে বার করতে হবে। দেখো C2H6 দিয়ে আমরা দুটো কার্যকরী গ্রুপ গঠিত আমরা আইসোমার পেয়ে থাকি। একটা হচ্ছে ইথানল CH3CH2OH, আর একটা হচ্ছে CH3OCH3। দেখে নাও দুটো ক্ষেত্রে কার্বন সংখ্যা এবং হাইড্রোজেন সংখ্যা ও অক্সিজেন সংখ্যা একই, অর্থাৎ এখানেও C2H6O আছে, এখানেও C2H6O আছে। এবার প্রথমেই বলে রাখি আমি এ এবং বি এটাকে ধরছি না, কারণ আমরা জানি না কোনটা এ হবে কোনটা বি হবে। এই দুটো সমবায়ব। বলছে এ যে মৌলটা হবে সে অবশ্যই সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে আমাদের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। এই দুটোর সঙ্গে আগে সোডিয়ামের বিক্রিয়া করে দেখো কোনটার সঙ্গে আমাদের বিক্রিয়া করলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, দেখে পেল, সেইটাই হবে আমাদের এ মৌলটি। এর সঙ্গে যদি আমরা সোডিয়ামের বিক্রিয়া করাই, অর্থাৎ ইথানলের সঙ্গে যদি আমরা সোডিয়ামের বিক্রিয়া করাই, তাহলে ইথানলের মধ্যে থাকা অ্যালকোহল গ্রুপের এইচ বেরিয়ে গিয়ে তার জায়গায় সোডিয়াম বসবে, হবে কি CH3CH2ONA, যার নাম সোডিয়াম ইথক্সাইড, যার নাম সোডিয়াম ইথক্সাইড। সোডিয়াম ইথক্সাইড। তাহলে যেহেতু এখানে সোডিয়াম ইথক্সাইড উৎপন্ন হচ্ছে আর এই যে হাইড্রোজেনটা বেরিয়ে গেছে এটা কি করে সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ঠিক আছে, যেহেতু এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে তাহলে এই আমাদের ইথানলটাই হচ্ছে আমাদের এ মৌল। আর বি মৌলতে বলেই দিয়েছে বি মৌলটা সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে না। বির সঙ্গে অর্থাৎ CH3COCH3 অর্থাৎ ডাইমিথাইল ইথার। ঠিক আছে, এইটা সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে না। ঠিক আছে, ফলে আমাদের এ মৌলটা হবে আমাদের সোডিয়াম আমাদের ইথানল এবং বি মৌলটা হবে ডাইমিথাইল ইথার, এবং এই দুজনেরই স্থূল সংকেত বা আণবিক সংকেত C2H6। ঠিক আছে, এই বিক্রিয়াটা তোমরা দেখেছো, কিন্তু এইভাবে কোশ্চেনগুলো ঘুরিয়ে দিলে তোমাদের করতে অসুবিধা হবে। যদি একবার না এই কোশ্চেনগুলো আগে একবার প্র্যাকটিস করো বা কোনো ভাবে যদি আগে না দেখো, তাহলে পরীক্ষার খাতায় পড়লে তোমার অনেকটা অসুবিধার সম্মুখীন হবে। আশা করব এর পরে তোমাদের অসুবিধা থাকার কথা নয়। এছাড়াও তোমাদের বিভিন্ন কোশ্চেনগুলো জৈব রসায়ন থেকে আটকে আছে। এখনো পর্যন্ত আমরা ইউপ্যাক নামের একটাও কোশ্চেন তোমাদের করাইনি। কেন করাইনি? দেখো, কিছু ইউপ্যাক নামকরণ আমরা যদি এখানে করিয়ে দিই, আমি করিয়ে দিলাম আর তোমরা নামকরণ দেখে নিলে, এইভাবে ইউপ্যাক নামকরণ করা সম্ভব নয়। আমি এখানে করলেও তুমি পরীক্ষা খাতায় করতে পারবে না, ওটার একটা সঠিক নিয়ম আছে। যদি তোমাদের ইউপ্যাক নামের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমরা একটা ক্লাসে ইউপ্যাক নাম এমনভাবে বুঝিয়ে দেব যাতে তোমাদের এই ক্লাসে এবং
পরবর্তী যে ক্লাস 11 এবং 12-এ যে ইউপ্যাক নামকরণ থাকবে সেখানেও তোমাদের সমস্যা হবে না। এছাড়াও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে হোয়াটসঅ্যাপ এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে পাঠিয়েও, দুটোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। ঠিক আছে, চলো দেখো এতক্ষণ রূপান্তরে অনেকগুলো ক্লাস করিয়েছি। এবার দেখো রূপান্তরের কিছু কিছু জিনিস দেখে, যেমন বলে মিথেন থেকে ইথেন করো, হয়েছে? মিথেন থেকে ইথেন করো, অর্থাৎ CH4 থেকে তোমাকে করতে বলেছে CH3, অর্থাৎ এক কার্বন থেকে দ্বিকার্বন। ঠিক আছে, অর্থাৎ এক কার্বন থেকে দ্বিকার্বন, অর্থাৎ কার্বন সংখ্যা বৃদ্ধি যদি তোমাকে বলে দেয় তাহলে তুমি করতে পারবে। যদি শিখে থাকো তাহলে করতে পারবে, যদি না শিখে থাকো একবার দেখে নাও, ব্যাপারটা খুবই ইজি। অথবা উল্টে দেয়, আমাদের কার্বন সংখ্যা বেশি অর্থাৎ দ্বিকার্বন থেকে এক কার্বন বা কার্বন সংখ্যা কমানো, অর্থাৎ দুটো জিনিস হয়, একটা কার্বন সংখ্যা বাড়ানো এবং কার্বন সংখ্যা কমানো। এবং কখনো বলে দেয় এক বন্ধন থেকে দ্বিবন্ধন, অর্থাৎ সিঙ্গেল বন্ড থেকে ডাবল বন্ড, ডাবল বন্ড থেকে ট্রিপল বন্ড, এবং উল্টোটাও করে দেয়। এই যে শেষে যেটা বললাম সেটা আমরা একটুখানি হলেও আগের যে কোশ্চেনগুলোতে করে এসেছি। এখানে আমরা দেখব মিথেন থেকে অর্থাৎ এক কার্বন থেকে কিভাবে আমরা দ্বিকার্বনে যাব বা 2 থেকে কিভাবে 3-এ যাব। ঠিক আছে, দেখো কখনো যদি বলে ইথেন থেকে মিথেন থেকে ইথেন করো, ইথেন থেকে আমাদের প্রোপেন করো, অর্থাৎ 3টে কার্বন করতে বলেছে বলতে বলে, তাহলে তোমরা কিভাবে করবে দেখে নাও, ব্যাপারটা খুব ইজি। ঠিক আছে, চলো দেখো প্রথমেই বলি যে কম্পাউন্ডটা নিয়ে আমরা কাজ করব সেটা কিন্তু একটা জৈব যৌগ যা রাসায়নিকভাবে সক্রিয় নয়, ফলে এগুলোকে আগে সক্রিয় করতে হয়, কখনো ক্লোরিনেশনের মাধ্যমে, কখনো ব্রোমিনেশনের মাধ্যমে। প্রথমে কি করা হয়, CH4 কে অ্যাক্টিভ করার জন্য কি করা হয় Cl2 এবং H নিউ দেওয়া হয়। এখানে H নিউ হচ্ছে আমাদের বিক্ষিপ্ত সূর্যালোক। হয়েছে, বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে যখন আমরা মিথেনের বিক্রিয়া ঘটাবো, এই মিথেন থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে আর তার জায়গায় একটা ক্লোরিন বসবে। ঠিক আছে, তাহলে হবে কি CH3Cl, অর্থাৎ মিথাইল ক্লোরাইড উৎপন্ন হবে এবং এখানে থাকা Cl এবং এখানে থাকা H মিলে HCl উৎপন্ন করবে। এটা আমাদের ব্যাপার নয়, যেহেতু আমরা রাসায়নিক বিক্রিয়া করছি না, জাস্ট মাত্র চেঞ্জিং করছি, রূপান্তর করছি, তাহলে ওই জিনিসটা আমাদের লাগবে না। হলো, অ্যাক্টিভ করা হয়ে গেল। তাহলে প্রথম তোমাদের কাজ হবে কি সক্রিয়করণ করা, সেটা আমরা ক্লোরিনেশন করে করব। হলো, এবার আমরা যদি এখানে সোডিয়াম এবং ইথার দিই, সোডিয়াম ইথার দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক আছে কি হয় শোনো, সোডিয়াম ইথার দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে হ্যালোজেন গ্রুপটা বেরিয়ে যায়, আর এটা একটা হ্যালো অ্যালকেন, অর্থাৎ অ্যালকেনের সঙ্গে হ্যালোজেন গ্রুপে যুক্ত হতে আমরা বলি হ্যালো অ্যালকেন। এই হ্যালো অ্যালকেন থেকে অ্যালকেন গ্রুপটা অর্থাৎ Cl গ্রুপটা বেরিয়ে যাবে এবং সঙ্গে যে কার্বনের যে গ্রুপটা আছে সেটা ডবল বার লেখা হবে, কি হবে CH3, একটা ছিল আরো একবার লিখবো CH3। দেখো একটা কার্বন থেকে আমরা দ্বিকার্বনে চলে এসেছি, হয়েছে, সমস্যা নেই, গেল বোঝা। এবার বলেছে ইথেন থেকে তোমাকে প্রোপেন করতে বলেছে, তাহলে ফের দেখো এটা আবার একটা জৈব যৌগ হয়ে গেছে, তাহলে এটাকে আমাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার নিয়ম কি বললাম, ক্লোরিনেশন করো, এখানেও কি করো Cl2 আর H নিউ দিয়ে দাও, তাহলে এখান থেকে অথবা এখান থেকে, অর্থাৎ যে কোনো একটা সাইড থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে তার জায়গায় একটা ক্লোরিন বসবে, তাহলে CH3CH2 এখান থেকে বার করলাম, তার জায়গায় একটা ক্লোরিন বসলো, হয়েছে। এবার যদি তুমি সোডিয়াম ইথার দাও তাহলে আমাদের নিয়ম অনুযায়ী এটা বেরিয়ে যাবে আর এই জিনিসটা দুবার হবে। দেখো কি হয়, সোডিয়াম ইথার দিয়ে দাও, তাহলে কি হবে এই যে জিনিসটা এটা দুবার বসবে, তাহলে কি হবে CH3CH2 ছিল, আরেকবার CH2CH3 বসলো। দেখো এটা প্রোপেন হয়েছে কি, এটা বিউটেন হয়ে গেছে, 4টে কার্বন হয়ে গেছে। এই যে একটা কার্বন থেকে ডবল বা ডবল থেকে মানে ডবল করা, অর্থাৎ 1 থেকে 2, 2 থেকে 4, অর্থাৎ ডবল হচ্ছে কার্বন,
এই বিক্রিয়াটাকে আমরা বলি উর্জ বিক্রিয়া। বিজ্ঞানী উর্জের নাম অনুসারে উর্জ বিক্রিয়া বলা হয়, যেখানে কার্বন সংখ্যা দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। একে আমরা ভার্জ বিক্রিয়া বলে থাকি। ঠিক আছে, যেহেতু এখানে আমাদের ডবল করার প্রয়োজন নেই, আমাকে একটা বাড়াতে হবে, তখন আমরা এখানে এই সোডিয়াম ইথার আর দিই না, সেখানে আমরা কোরে হাউস সিনথেসিস করি। ঠিক আছে, কোরে হাউস, যেখানে আমরা কার্বন সংখ্যার একটা বৃদ্ধি করি। ক্লিয়ার করতে পারলাম? তাহলে আমরা কি এখানে উর্জ বিক্রিয়া করতে পারবো? কারণ উর্জ বিক্রিয়ায় কার্বন সংখ্যা ডবল হয়ে যায়। একের ডবল কত? 2, 2 এর ডবল কত হয়েছে? 4। আমাদের 4 লাগবে না, আমাদের 3 লাগবে, তাহলে 2 এর সাথে একটা বাড়াতে হবে। একটা বাড়ানোর জন্য আমরা উর্জ বিক্রিয়ার পরিবর্তে বা ভার্জ বিক্রিয়ার পরিবর্তে আমরা কোরে হাউস সিনথেসিস প্রক্রিয়া করি। সেটা কিভাবে করতে হয় সেটা দেখে নাও। তাহলে আমাদের সোডিয়াম ইথার আমাদের প্রয়োজন হবে না, তাহলে আমাদের এইটা তো করলে হবে না। অ্যাক্টিভ তো আমরা একইভাবে করব, অ্যাক্টিভ তো করলাম। এবার আমরা করব কোরে হাউস সিনথেসিস। কোরে হাউস সিনথেসিস করার জন্য আমাদের কি দিতে হয় বিক্রিয়ক হিসাবে? CH3Cl অর্থাৎ মিথাইল ক্লোরাইড, কপার আয়োডাইড এবং লিথিয়াম। এইটা দিলে কি হয়, এগুলো অনুঘটক, এটা রিঅ্যাকট্যান্ট। এই দুটো অনুঘটক দিয়ে আমরা যখন CH3Cl এর সাথে এর বিক্রিয়া ঘটাবো, কি হয় ব্যাপার দেখো। এখান থেকে হ্যালোজেন গ্রুপটা বেরিয়ে যায়। ঠিক আছে, এখান থেকে বেরিয়ে গেল, এখান থেকে বেরিয়ে গেল, তার জায়গায় এই CH3 গ্রুপটা এখানে বসে গেল। তাহলে কি হলো, CH3 CH2 ছিল, এখানে Cl এর পরিবর্তে কি বসলো? CH3। দেখো 3টে কার্বন হয়ে গেছে, তাহলে অ্যাকচুয়াল আমাদের কি হলো? প্রোপেন হয়ে গেল, হয়েছে। আর এই Cl আর এই Cl কি করে? Cl2 উৎপন্ন করে, অর্থাৎ ক্লোরিন গ্যাস উৎপন্ন করে। এই বিক্রিয়াটাকে আমরা বলি কোরে হাউস, কোরে হাউস সিনথেসিস। আছে, কোরে হাউস সিনথেসিস প্রক্রিয়া। তাহলে এক কার্বন থেকে যখন ডবল করব, দ্বিগুণ করার প্রয়োজন পড়বে, তখন আমরা করব কি? উর্জ বিক্রিয়া। উর্জ বিক্রিয়া যখন 2 থেকে 3-এ করবো, অর্থাৎ একটা বৃদ্ধি, এখানে দুটো বৃদ্ধি করছি, একটা বৃদ্ধি যখন করব আমরা তখন করব কোরে হাউস সিনথেসিস। ঠিক আছে, KHS, কোরে হাউস সিনথেসিস, যেখানে বিক্রিয়ক হিসেবে কি দেওয়া হয়? মিথাইল ক্লোরাইড, কপার আয়োডাইড এবং লিথিয়াম। আর উর্জ বিক্রিয়া করার জন্য আমরা কি দিই? সোডিয়াম ইথার। উভয় ক্ষেত্রে আমরা কি করি? অ্যাক্টিভ করি, অর্থাৎ ক্লোরিনেশন করি, যাতে জৈব যৌগটা সক্রিয় হয়। কারণ জৈব যৌগটা একটা সমযোজী যৌগ, যা অধিক সক্রিয় হয় না। ক্লিয়ার করতে পারলাম? এই গেল তোমাদের কার্বন সংখ্যা বৃদ্ধি। এবার কার্বন সংখ্যা হ্রাস, অর্থাৎ কমানো পড়ে, তাই তো? বৃদ্ধি তো করলাম, তাহলে কমাতে বলে, তাহলে সেটা একবার দেখে নাও যাতে তোমাদের কোনোরূপ অসুবিধা না হয়। আমরা কি করছি? ইথেন থেকে মিথেন করছি। ইথেন অর্থাৎ C2H6 থেকে বা CH3, এটা এভাবেও লিখতে পারি, থেকে আমরা করব কি? মিথেন। কি করব? মিথেন। কার্বন সংখ্যা আমরা কমাবো। কি করব? ফের আমরা জৈব যৌগটাকে নেব, দিয়ে আমরা অ্যাক্টিভ করাবো। ফার্স্ট কাজ, তাহলে CH3 নিলাম, কি করব? ক্লোরিনেশন করব বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে। তাই করলাম। এখান থেকে অথবা এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে তার জায়গায় ক্লোরিন বসবে, তাই করলাম। আমি এখান থেকে বার করেছি। এবার কি করা হয় শোনো, এখানে দেওয়া হয় জলীয় KOH, জলীয় KOH। ঠিক আছে, জলীয় KOH দিলে কি হয়? এখান থেকে অর্থাৎ হ্যালো অ্যালকেন, অর্থাৎ হ্যালোজেন মৌলটা যে কার্বনের সঙ্গে যুক্ত ছিল, সেখান থেকে হ্যালোজেন মৌলটা বেরিয়ে যায়, তার জায়গায় KOH এর অ্যালকোহল গ্রুপটা অর্থাৎ OH গ্রুপটার প্রবেশ করে, এবং এখানে থাকা K এবং Cl যুক্ত হয়ে KCl উৎপন্ন করে। তাহলে কি হলো ব্যাপারটা? CH3 CH2 আর Cl এর পরিবর্তে কি হয়? OH, অর্থাৎ এখান থেকে আমরা অ্যালকোহল গ্রুপ বার করলাম। যদি তোমাদের এই কোশ্চেনটা দেয়, কোশ্চেনটা কি?
যদি দেয় ইথেন থেকে ইথানল উৎপন্ন করো, তাহলে তোমরা এই বিক্রিয়াটাই করবে, যেখানে তোমরা অ্যাক্টিভ করবে, সঙ্গে জলীয় KOH দিয়ে দিলেই তোমাদের ইথেন থেকে ইথানল উৎপন্ন হবে। সেটা ইথেন থেকে হোক বা প্রোপেন থেকে হোক, একই রকম ভাবে প্রোপানল হবে। জলীয় KOH দিলেই তোমাদের অ্যালকোহল গ্রুপটা বেরিয়ে আসবে। তাহলে এই যে ইথেন থেকে ইথানল বা প্রোপেন থেকে প্রোপানল, এইটা আমরা আর পরে দেখাবো না। গেল বোঝা? কারণ এখানে হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, এবার কি করা হয়, এখানে দেওয়া হয় আমাদের এই অ্যালকোহল গ্রুপ। যখনই তুমি পেয়ে যাবে, অ্যালকোহল গ্রুপ পেয়ে গেলে, এর অ্যাকচুয়াল নাম কি হলো? ইথানল বা ইথাইল অ্যালকোহল, যা বলতে পারো। ঠিক আছে, এখানে কি দেওয়া হয়? K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে H2SO4 দেওয়া হয়। ঠিক আছে, অথবা এটার পরিবর্তে তোমরা এটা দিতে পারো, K2MnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট। যখনই এই দুটো রিয়েজেন্টের মধ্যে যে কোনো একটা দেবে, কি হবে? যে কার্বনের সঙ্গে অ্যালকোহল গ্রুপ লেগেছিল, সেই কার্বন সহ অ্যালকোহল গ্রুপটা বেরিয়ে যাবে, তার জায়গায় আমাদের অ্যাসিটিক গ্রুপ অর্থাৎ COOH গ্রুপ আমরা চলে আসবে। তাহলে হলো কি? CH3COOH। ক্লিয়ার? আরেকবার, যখনই এই দুটো রিয়েজেন্টের যে কোনো একটা আমরা ব্যবহার করব, যে কার্বনের সঙ্গে অ্যালকোহল গ্রুপ ছিল সেটা বেরিয়ে যাওয়ার পর তার জায়গায় আমাদের অ্যাসিটিক গ্রুপ অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের গ্রুপ COOHটা বসে যাবে। তাহলে আমরা দেখো, ইথেন থেকে ইথানল থেকে কি পেলাম আমরা? অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড বা আমাদের কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। ঠিক আছে, তাহলে আমরা এই ব্যাপারটা যদি এভাবে যদি তোমাদের হয়, যদি প্রশ্ন বলে ইথেন থেকে, যদি এভাবে কোশ্চেন বলে ইথেন থেকে তোমরা ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করো, তাহলে সেখানেও তোমরা এই কোশ্চেনটা নিশ্চয়ই করতে পারবে। তাহলে আলাদা করে আমাকে এটা দেখানোর কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো দুটো সাব কোশ্চেন তোমাদের হয়ে গেল। আমরা করছিলাম ইথেন থেকে মিথেন, তার জায়গায় আমরা কখনো আমরা অ্যালকোহল গ্রুপ তৈরি করে দিলাম, কখনো আবার কার্বক্সিলিক গ্রুপটাও তৈরি করলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে এই দুটো কোশ্চেনও তোমাদের আসে। আচ্ছা, এরপরে কি করা হয়? এর সঙ্গে আরো একটা রিয়েজেন্ট ব্যবহার করা হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয়। করলে কি হয়? এই যে আমাদের CH3COOH এর গ্রুপটা ছিল, এখান থেকে CO2 বেরিয়ে যায় এবং এই হাইড্রোজেনটা এখানে চলে আসে। তাহলে অ্যাকচুয়াল কি হয়? তাহলে এখান থেকে CH3 বেরিয়ে ছিল, আর কার্বন ডাইঅক্সাইড তো বেরিয়ে গেল, আর এই এইচটা এখানে জুড়ে গেলে কি হবে? এইটা হবে। তাহলে অ্যাকচুয়াল কি হবে? CH কি হবে? 4 হবে। তাহলে হয়ে যাবে কি? CH4। ক্লিয়ার? চারটে স্টেপে তোমাকে কমপ্লিট করতে হবে, ব্যাপারটা কমপ্লিট হবে। 1 নম্বর অ্যাক্টিভেশন স্টেট, 2 নম্বর জলীয় KOH, 3 নম্বর এই দুটো রিয়েজেন্টের মধ্যে যে কোনো একটা, 4 নম্বর হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ মেশালে আমরা ইথেন থেকে মিথেন আনতে পারবো, অর্থাৎ কার্বন সংখ্যা কমাতে পারবো। ঠিক আছে, 2 থেকে 1 এলেও এইরকম বিক্রিয়া করতে হবে। 3 থেকে যদি 1 আসতে বলে, এই বিক্রিয়াটাকে তোমাকে 2 বার অ্যাপ্লাই হবে। ঠিক আছে, তাহলে এই কার্বন সংখ্যা কমাতে গিয়ে আমরা দুটো এক্সট্রা জিনিস জানলাম। ইথেন থেকে ইথানল আমরা অর্থাৎ অ্যালকোহল গ্রুপ আমরা কিভাবে করব, সেটা ইথেন হোক বা প্রোপেন হোক বা বিউটেন হোক, বিউটেন থেকে বিউটানল। ঠিক আছে, আর ইথেন থেকে বা অ্যালকেন থেকে আমরা কিভাবে আমাদের ওইক অ্যাসিড অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আমরা কিভাবে বার করব, সেই দুটো জিনিসও আমরা এই কার্বন সংখ্যার হ্রাসের ক্ষেত্রে আমরা জেনে গেলাম। ক্লিয়ার করতে পারলাম? হয়ে গেল? চলো।
আর কি রূপান্তর পড়ে, এখান থেকে বলে সিঙ্গেল বন্ড থেকে ডাবল বন্ড থেকে ট্রিপল বন্ড করো। ঠিক আছে, চলো তাহলে আমাদের ডাবল বন্ডের জন্য যেহেতু আমাদের দুটো কার্বন লাগবে, আমরা ইথেন থেকে ইথিন করব, ইথেন থেকে ইথিন বা ইথিলিন করব, সেখান থেকে করব অ্যাসিটিলিন বা ইথাইন, অর্থাৎ CH3 থেকে আমরা করব C2 ডবল বন্ড CH2, সেখান থেকে করব CH ট্রিপল বন্ড CH। এইটা আমাকে করতে হবে। চলো সেম জিনিস করে ফেলো। তাহলে আমাদের রিয়েজেন্টটা কি CH3 ফের অ্যাক্টিভেশন স্টেট একই রকম ভাবে Cl2 আর H নিয়ে দিয়ে দাও, এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে ক্লোরিন প্রবেশ করবে, তাহলে কি হবে CH3 CH2 Cl, অ্যাক্টিভেশন স্টেট কমপ্লিট। ঠিক আছে, এইখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস তোমাকে লক্ষ্য করতে হবে। এর পরের স্টেপে আমরা কি দিই, আগেরটা দিয়েছিলাম জলীয় KOH, এখানে দেওয়া হয় অ্যালকোহলীয় KOH, অ্যালকোহলীয় KOH। ঠিক আছে, অ্যালকোহলীয় KOH দিলে কি হয় দেখো, এখান থেকে অর্থাৎ যে কার্বনে হ্যালোজেন মৌল যুক্ত আছে সেখান থেকে ক্লোরিন বেরোবে এবং ঠিক তার আগের কার্বন থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে। কনফিউশন ক্লিয়ার করো, হ্যালোজেন যুক্ত থাকা কার্বন থেকে হ্যালোজেন মৌল বেরিয়ে যাবে, ঠিক তার সঙ্গে অ্যাটাচ যে কার্বনটা আছে সেখান থেকে একটা হাইড্রোজেন বেরোবে। দেখো যদি এরকম হয় CH3 CH2 CH2 Cl, তাহলে এখান থেকে কি বেরোবে, Cl বেরোলো, আর ঠিক তার আগের কার্বন থেকে এখান থেকে হাইড্রোজেন বেরোবে, এখান থেকে নয়। আগে যে সমস্ত রূপান্তরগুলো করেছিলাম ইথিলিন প্রস্তুতি, সেখানেও একই ঘটনা বলেছিলাম। ঠিক আছে, তাহলে হবে কি CH2, এখান থেকে H বেরিয়ে গেছে আর এখান থেকে পড়ে যাচ্ছে CH2, কার্বনে কটা হাত, দুটো, চারটি হাত, দেখো 2 একে 3, আরো একটা হাত বাকি আছে, তাহলে কি হবে ডবল বন্ড হয়ে যাবে। অ্যালকোহলীয় KOH দিলে আমাদের ইথিলিন আমরা পেয়ে গেছি। দেখো আমাদের লক্ষ্য কি, এক বন্ধন থেকে দ্বিবন্ধনে যাব, আবার দ্বিবন্ধন থেকে ত্রিবন্ধনে যাব। আমরা দ্বিবন্ধনে চলে এসেছি। দেখো এটা আবার একটা জৈব যৌগ, ফের একে অ্যাক্টিভেশনের গল্প থাকে। এখানে অ্যাক্টিভ করা হয় ক্লোরিন দিয়ে নয়, ব্রোমিনেশন করে। এখানে আমরা ব্রোমিনেশন করব। ঠিক আছে, ব্রোমিনেশন করার জন্য Br2 দেওয়া হয়, সঙ্গে CCl4 দেওয়া হয়, হয়েছে, বা CHClও দেওয়া হয়। ঠিক আছে, CHCl3ও দেওয়া হয়। দিলে কি হয়, ব্রোমিনেশন করার জন্য কি হয়, ব্রোমিনেশন করলে যখনই ব্রোমিনেশন করবে একটা জিনিস খেয়াল রাখবে, ব্রোমিনেশন করলে একটা করে বন্ড ভাঙবে জাস্ট। ঠিক আছে, আর ব্রোমিনেশন শুধুমাত্র অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে হয়, অর্থাৎ ডাবল বন্ড এবং ট্রিপল বন্ডের ক্ষেত্রে শুধুমাত্র আমরা ব্রোমিনেশন করতে পারি। সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে অর্থাৎ সম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে আমরা ব্রোমিনেশন বিক্রিয়া করতে পারবো না। ঠিক আছে, এই ঘটনা, এই যে গল্পটা অনেক আগে যে কোশ্চেন গুলো ছিল সেখানে আমরা বলে এসেছি, তোমাদের অসুবিধা থাকার কোনো কথা নেই। পুরোটা ভিডিওটা দেখো, তাহলে কোনো সমস্যা হবে না। যদি খাপছাড়া দেখতে থাকো তাহলে অনেকটাই অসুবিধা হবে। দেখো ব্রোমিনেশন করলে বন্ড ভাঙে এবং সঙ্গে কি হয়, যে দুটো কার্বন থেকে বন্ড ভাঙছে সেই দুটো কার্বনে একটা করে ব্রোমিন লাগে, তাহলে কি হলো, CH থাকলো, সিঙ্গেল বন্ড CH থাকলো, এর সঙ্গে একটা ব্রোমিন, এর সঙ্গে একটা ব্রোমিন। উপর নিচে কেন লিখছি না, একটু আগেই কোশ্চেন গুলোতে আলোচনা করেছি, এর স্ট্রাকচারটাই এইরকমই হলো। ব্রোমিনেশন করার পর কি করা হয়, ব্রোমিনেশন করার পর আমরা শেষ স্টেপে আমরা যাব, যেখানে এই স্টেপটা কমপ্লিট করলে আমরা এক বন্ধন থেকে ত্রিবন্ধনে পদার্পণ করব। দেখো এখানে কি দেওয়া হয়, সোডামাইড দেওয়া হয়, NaNH2, সোডামাইড, অথবা তরল NH2, যে কোনো একটা দিলে, ঠিক আছে, যে কোনো একটা দিলে এই যে দুটো কার্বনের মধ্যে ব্রোমিন লেগেছিল সেই দুটো কার্বন থেকে HBr, এখান থেকে HBr বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে বেরিয়ে যাওয়ার পর কি পড়ে থাকছে, CH পড়ে থাকছে,
আর সিএইচ পড়ে থাকছে। কার্বনের মোট কটা হাত? 4টি হাত, একটা হাত ফিল আপ আছে, আরো 3টি হাত বাকি আছে। দিয়ে দাও, তাহলে আমাদের ফাইনাল যে প্রোডাক্টটা পাওয়ার কথা ছিল আমরা এখন পেয়ে গেছি, অর্থাৎ অ্যাসিটিলিন আমরা বা ইথাইন আমরা পেলাম। তাহলে আমাদের সিঙ্গেল বন্ড থেকে ডবল বন্ডে এলাম, কি করলাম? প্রথমে অ্যাক্টিভ করার পর অ্যালকোহলীয় কেওএইচ দিলাম, সেখানে আমাদের ইথিলিন উৎপন্ন হলো। আবার সেই ইথিলিনের সঙ্গে আমরা অ্যাক্টিভ করার জন্য আমরা ব্রোমিনেশন করলাম, সেখানে তারপরে রিয়েজেন্ট হিসেবে আমরা দিলাম কি সোডামাইড অথবা লিকুইড NH2 দিলে আমাদের যে ট্রিপল বন্ডের যে যৌগ সেটা আমাদের উৎপন্ন হলো। এটা যদি এখানে দেওয়া থাকে একই রকম ভাবে হবে, এইটা শুধুমাত্র এদিকে পড়ে থাকবে আর এই দুটোর মধ্যে যা কিছু হচ্ছিল সেইভাবে হতে থাকবে। এটা 3টে কার্বনের সহযোগে যোগ বা 5টা কার্বনের সহযোগে যোগ, একই রকম ভাবে এই বিক্রিয়াগুলো তোমাদের হতে থাকবে। ক্লিয়ার? আশা করব কি হবে, এক বন্ধন থেকে দ্বিবন্ধন, দ্বিবন্ধন থেকে কিভাবে ত্রিবন্ধন করতে হয় আর কোনো সমস্যা তোমাদের থাকার কথা নয়। ঠিক আছে? আচ্ছা, আর কোনো সমস্যা তোমাদের থাকার কথা নয়। এবার দেখো আমরা কিভাবে উল্টোটা করব, ট্রিপল বন্ড থেকে ডবল বন্ড, ডবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড। এই ব্যাপারটা বলে রাখি, আগের যে কোশ্চেনগুলোতে আমরা করেছিলাম সেখানে বলেছিলাম বন্ড ভাঙার সবচেয়ে সোজা নিয়ম হচ্ছে কি, ট্রিপল বন্ড থেকে ডবল বন্ডে আসতে হলে সেখানে আমরা দ্রুত বিক্রিয়া ঘটাই, হাইড্রোজেনের দ্রুত বিক্রিয়া ঘটাই, নিকেল প্লাটিনাম বা প্যালাডিয়াম চূর্ণ সঙ্গে যে কোনো একটার সঙ্গে হাইড্রোজেন বিক্রিয়া করালে একটা করে বন্ড ভাঙতে থাকবে। যেখান থেকে বন্ড ভাঙবে সেই দুটো কার্বনে আমাদের হাইড্রোজেন লাগবে এবং একটা একটা করে বন্ড ভাঙতে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ট্রিপল বন্ডটা সিঙ্গেল বন্ডে আসছে। ক্লিয়ার করতে পারলাম? যদি তোমাদের সমস্যা হয় তাহলে কমেন্টে জানাও। আশা করবো তোমাদের ওই ব্যাপারটা নিয়ে সমস্যা নেই, কারণ ওই বিক্রিয়াটা সবাই করতে পারে। ঠিক আছে, চলো আরো কিছু যে কোশ্চেন গুলো পলিমার থেকে দেখো। প্রথমে বলে পলিমার কি, এটা তোমরা সবাই জানো। পলিমারকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে জৈব ভঙ্গুর পলিমার আর জৈব অভঙ্গুর পলিমার। যেটা আমাদের পরিবেশের মাটির সঙ্গে পুরোপুরিভাবে ভেঙে মিশে যায় তাকে আমরা বলি জৈব ভঙ্গুর পলিমার বা বায়োডিগ্রেডেবল পলিমার। যেটা ভাঙে না তাকে আমরা বলি নন বায়োডিগ্রেডেবল পলিমার। শর্ট কোশ্চেন এখান থেকে কি পড়ে, পলিমারের বিভিন্ন মনোমার গুলো জিজ্ঞেস করে শর্ট কোশ্চেন, এবং বিভিন্ন মনোমারের আমাদের পলিমার গুলো জিজ্ঞেস করে। ক্লিয়ার? আচ্ছা, আর কি জিজ্ঞেস করে? আগের যে কোশ্চেন গুলোতে আমি বলেছিলাম যেখানে আমাদের ইথিলিন প্রস্তুতি আমরা 5 ভাগে করতে পারি বিভিন্ন পদ্ধতির মাধ্যমে, যেখানে আমরা অ্যালকোহল থেকে 4-5টা উপায়ে আমরা এই ইথিলিন প্রস্তুত করতে পারি। ঠিক আছে, যার মধ্যে একটা আমাদের পন্থা ছিল অ্যালুমিনিয়াম অক্সাইড সঙ্গে 350 ডিগ্রি উষ্ণতা। সেই বিক্রিয়াটাকে আমরা বলি ইথিলিনের শিল্প প্রস্তুতি। তাহলে তোমাকে প্রশ্ন এটা বলতে পারে ইথিলিনের শিল্প প্রস্তুতির রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ দাও, বা কিভাবে আমরা ইথিলিনকে শিল্পে প্রস্তুত করব। একই কোশ্চেন একই উত্তর, ঘাবড়ে যেও না, কোশ্চেন তোমার জানা থাকবে, একটু মাথা ঠান্ডা করলে তোমাদের কোনো রূপ অসুবিধা হবে না। আর ইউপ্যাক নামের কথা আগেই তোমাদের আলোচনা করেছি, যদি তোমাদের লাগে তাহলে তোমরা কমেন্টে জানিও, অবশ্যই তোমাদের ইউপ্যাক নাম খুব ভালোভাবে শিখিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা বিক্রিয়া পড়ে আমাদের মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া। ওটা কেন করাচ্ছি না, ওটা মাধ্যমিক 2024-এ পড়ে গেছে। আশা করবো ওটা পড়বে না, যদিও পড়ে তোমরা করতে পারবে। আমাদের প্রতিস্থাপন বিক্রিয়াগুলো কি হয়, যখনই ক্লোরিনেশন বিক্রিয়া করবো একটা করে হাইড্রোজেনের পরিবর্তে একটা করে প্রত্যেক ধাপে একটা করে ক্লোরিন প্রবেশ করবে। যতক্ষণ পর্যন্ত হাইড্রোজেন গুলো বেরিয়ে যাবে না ততক্ষণ পর্যন্ত ক্লোরিন গুলো অ্যাড করতে থাকবে। শেষে আমরা ফাইনাল প্রোডাক্টটা পাবো যেখানে আমরা হাইড্রোজেন বাদ দিয়ে পাবো CCl4 পাবো। ওটাই আমাদের কমপ্লিট। ক্লিয়ার? আশা করবো জৈব রসায়ন থেকে তোমাদের আর কোনো কোশ্চেন আটকে নেই, থাকলে আমাদের জানিও। ঠিক আছে, আর সমস্ত কোশ্চেন আমরা প্রায় এই আমাদের সেশনে আমরা কমপ্লিট করলাম। ঠিক আছে, চলো আমরা আবারও দেখা হবে একটা নেক্সট ভিডিওতে, যেখানে আমরা অন্য কোনো অধ্যায় নিয়ে কমপ্লিট আলোচনা করব। ঠিক আছে, চলো।